আসসালামু আলাইকুম। শুরু করছি মন বাড়িয়ে ছুঁই পর্ব ১৫। লিখেছেন ফাবিহা মম। হতবম্বের মতো তাকিয়ে থাকতে শাহনাজ ধীরগতিতে রুমের ভেতর ঢুকলো। মেহনুরের সামনে এসে আশ্চর্য দৃষ্টিতে আপাদমস্তক দেখতে থাকলো। শাহনাজের এমন কীর্তিকলাপ দেখে মেহনুর প্রচুর অস্বস্তি বোধ করছিল। শাহনাজ মিনিট খানেক শুধু বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকলো, মুখে কোনো কথা বলল না। মেহনুর ওর অবস্থা দেখে নিজেই আর ভেঙে বলে উঠল, তুমি কি এইভাবে তাকিয়ে থাকবে বুবু? আমার তো অস্বস্তি হচ্ছে। মেহনুরের কথায় নিজের বিস্মিত ভাব একটু যেন কমল, তবুও পুরোপুরিভাবে সেটা গেল না। শাহনাজ কাছে এসে মেহনুরের কাঁধ দুটোতে হাত রাখল। স্নেহ দৃষ্টিতে ওর মুখটার দিকে তাকিয়ে থাকতেই শান্ত সুরে বলল, তোকে যদি এই রূপে আম্মা আর ছোট মা দেখতো, পাগলের মতো খুশি হতো মেহনুর। শাহনাজের অম্লান কথার ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল মেহনুর। নীরবতা আঁকড়ে ধরল ওকে। মেহনুরকে নিশ্চুপ দেখে শাহনাজ ওর কাঁধ থেকে হাত সরিয়ে ফেলে। মিষ্টি একটা হাসি দিয়ে রুম থেকে যেসব সাজগোজের সামগ্রী এনেছিল সব ড্রেসিং টেবিলের উপর রাখে। বেছে বেছে লাল রঙের লিপস্টিক পছন্দ করে, কানের জন্য সোনালি টপ, দু হাতে পরার জন্য লাল কাচের রেশমি চুড়ি, চোখের জন্য কালো কাজল। শাহনাজের আনা জিনিস দেখে তৎক্ষণাৎ ঘাবড়ে যায় মেহিনুর। সাজার জন্য বারবার দ্বিমত পোষণ করে মুখ কুঁচকাতে থাকে, কিন্তু শাহনাজের বেপরোয়া জোড়াজুড়িতে মেহিনুর বাধ্য হয়ে সাজে। শাহনাজ ওর সাজগোজ শেষ করে সঙ্গে নিয়ে যায়। নদীর তীরে যাওয়ার জন্য কটেজের বাইরে আসে। আশেপাশে কেউ নেই, সবাই ইতিমধ্যে নদীর তীরে চলে গেছে। খালি রিসোর্টটা নীরবতার দখলে আচ্ছন্ন হয়ে আছে। শাহনাজের পিছু পিছু মেহনুর যেতে থাকে। শাহনাজের পরনে কমলা রঙের তাঁতের শাড়ি, কমলা রঙের ব্লাউজ, চুলগুলো খোঁপায় গুজা, কানের ডান পাশে একটা হলুদ গাঁদা ফুল। মেহনুর ওর পিছু পিছু কাঙ্ক্ষিত জায়গায় চলে এলো। সেখানে আসতেই দেখতে পেল নদীর কাছে বালুময় জায়গাটার বিকেলের আলোতে উজ্জ্বল হয়ে আছে। সকলের পরিকল্পনার মতো গাছের গুঁড়িগুলো গোল করে সাজানো আছে। মাঝখানে ক্যাম্পফায়ার জ্বলছে। সেখান থেকে একটু দূরে গ্রিল পার্টির আয়োজন করা হয়েছে। নীতিরাও আজ শাড়ি পরেছে শাহনাজদের দেখাদেখি। ওদের কাছ থেকে 3টি শাড়ি নিয়ে নীতি, প্রীতি, ফারিন একসঙ্গে পরেছে। শাড়ি পরানোর পুরো কাজটাই সাবা করে দিয়েছে। সুরাইয়ার অন্যান্য দিনের মতো আজ মুখ ফুলিয়ে নেই, প্রাণবন্ত হাসিতে সাবিরের সাথে গ্রিলের জিনিস আনা নেওয়া করছে। ছেলেদের পরনে ফর্মাল গেট আপ, শার্ট প্যান্ট পরার আইডিয়াটা সৌভিক সিলেক্ট করেছে। নীতি তন্মধ্য ঘোষণা দেয় পার্টির জন্য সবাই উপস্থিত হয়েছে, এখন পার্টি শুরু করতে কোনো বাধা নেই। সত্যি ঘোষণার 5 মিনিটের মধ্যে সবাই গাছের গুঁড়িতে বসে পড়ল। মেহনুর, নীতি, মাহাদি একটা গুঁড়িতে বসল, শাহনাজ, সৌভিক, প্রীতি অপরটায়, সাবা, ফারিন, তোফ তার পাশেরটায়। ঠিক এমন করে সবাই গুঁড়িগুলোর দখল করে বসলো। এদিকে মাহাতি ম্যানেজারের সাথে টুকটাক কথাগুলো সারার জন্য রিসোর্টের চলে গিয়েছিল। হাতে একটা কোকের ক্যান নিয়ে মোবাইলে কাজ করতে করতে নদীর তীরে ফিরছিল। আড্ডার আমেজ যত বাড়ছে ততই শোরগোল ভেসে আসছে। মাহাতিম সেই শোরগোলের সূত্র ধরেই ক্যানে চুমুক লাগিয়ে এগোতে থাকলো। ফোনের স্ক্রিনে গুরুত্বপূর্ণ কিছু মেইল চেক করছিল, কিন্তু ঠিক ওই সময় তৌফের হো হো হাসির জন্য মুখ তুলে সামনে তাকালো। খুবই স্বাভাবিক ভঙ্গিতে তাকিয়ে এরপর চোখ নামিয়ে ফেলল। হঠাৎ কিছু আশ্চর্য জিনিস দেখার মতো হড়বড় করে ফের তাকালো মাহাতিম। অমনি চোখ দুটো স্থির করে তাকিয়ে রইল সেই দিকে। ক্যানে চুমুক দেওয়া তো দূরের কথা, হাঁটাও থামিয়ে ফেলল মেহিনুরকে দেখে। ঝিমঝিম করে সমস্ত শরীরে যেন ঝড় বয়ে যাচ্ছে। উথাল পাথাল জলোচ্ছ্বাসের মতো তীব্র ঝাপটা বুকের উপর আছড়ে পড়েছে। এ কি দেখলো চোখের সামনে? কাকে দেখলো এই মুহূর্তে? কে বসে আছে এমন সাজে? একে একে অনেকগুলো প্রশ্ন মাহাতিমের সচল মস্তিষ্কে ঘুরঘুর করতে থাকে। মাহাতিম স্থির হয়ে মেহিনুরের দিকে তাকিয়ে থাকলে হঠাৎ আড্ডার মাঝখানে মেহিনুরের চোখ মাহাতিমের দিকে পড়ল। দুজনের অবস্থা থমকে যাওয়ার মুহূর্তের মতো আটকে গেল। মেহিনুর এতক্ষণ যেই অস্বস্তিটা কাটিয়ে উঠেছিল, হঠাৎ সেই অস্বস্তিকর অবস্থাটা আবার জেঁকে ধরল।
গলা শুকিয়ে পানির জন্য পিপাসিত হয়ে উঠল। মাহাতিমের চাহনি, মাহাতিমের লোক কোনোটাই সহজভাবে নেওয়ার মতো না। আজ লোকটা সেই প্রথম দিনের মতো নিজেকে রেডি করেছে। সেই কালো শার্ট দিয়ে পেশিগুলো শরীরটা ঢেকে রেখেছে। কালো প্যান্টের সাথে কালো শার্টটা সেদিনের মতো বেল্ট দিয়ে ইন করেছে। স্লিভও তুলে রেখেছে কোনোয়ের দিকে, শুধু পরিবর্তন এনেছে শার্টের বোতামের মধ্যে। উপরের দুটো কালো বোতাম দেদারাশের খুলে রেখেছে। সেই খোলা অংশ দিয়ে দেখা যাচ্ছে তার উজ্জ্বল বুক। ক্যান ধরা হাতটার ঘড়ি না থাকলেও কেন জানি ব্যতিক্রম দেখা যাচ্ছে। তার হাতের নীল রগগুলো উজ্জ্বল চামড়ার উপর দাম্ভিকতার মতো ফুলে আছে। গাল দুটো আজও ক্লিন শেভ করা। পশ্চিমের হেলে পড়া সূর্যটা যেই কমলা আলো দিচ্ছে, সেই আলোটা সম্পূর্ণরূপে মেহেনুরের মুখটায় পড়ছে। মায়াকার স্বাস্থ্য চোখ দুটো কাজলের ছোঁয়ায় ফুটে আছে। চোখ দুটো দিঘির সেই কালো জলের মতো গভীর লাগছে। সেই গভীরতায় ডুবে যেতে পারলে জীবন যেন ধন্য লাগবে, আরও ধন্য। কমলা আভার ঠোঁট দুটো যেই রঙে ঢেকে আছে, সেই লাল টুকটুকে রঙটা মাহাতিমের ঘায়েল করার জন্য যথেষ্ট। মাহাতিম ওই কাঁপা কাঁপা ঠোঁটের দৃশ্য দেখে তৎক্ষণাৎ চোখ বন্ধ করে ফেলল। মাথাটা নিচে নামিয়ে জোরে দুবার নিঃশ্বাস ছাড়ল। তুমুল অস্থিরতাকে কেন্দ্র করে যে ঝড়ো অবস্থা ভেতরে ভেতরে চলছিল, সেটা একটু যেন শান্ত হলো। ক্যানের মুখে আর ঠোঁট ছোঁয়াতে পারল না মাহাতিম। ক্যানটা ওভাবেই নিয়ে এসে সৌভিকের পাশে বসল। তোফ আর প্রীতি মাহাতিমের চুপটি মুখটা দেখে মিটিমিটি হাসল। সেই হাসিটা কাউকে বুঝতে দিল না। মেহনুর জড়তার জন্য আবার হাসি উড়িয়ে ভার মুখে বসে রইল। আগের মতো প্রাণখোলা হাসিতে যুক্ত হলো না। সৌভিক শেষ বিকেলের শান্ত পরিবেশ গান ধরার জন্য টস করল, কিন্তু অপ্রকাশিতভাবে ফলাফল এলো মেহনুর। মেহনুর টসের চিরকুটে নিজের নাম দেখে প্রচণ্ড ঘাবড়ে গিয়ে সেখান থেকেই চলে যেতে চাইল, কিন্তু নীতির তোষামেদে আর উঠল না। মাহাতিম অনেকক্ষণ ধরে চুপচাপ থাকলে সৌভিক এবার ফিস ফিস করে ওর কানের কাছে বলল, দোস্ত, আজকের দিনটা নষ্ট করিস না। পুরনো ফর্মটা ধরে ফেল, এটাই তোর মোক্ষম সুযোগ। কনফেস কর মাহাতিম। তুই সোজাসুজি না বললেও সমস্যা নেই, দরকার পড়লে ফিল্মি স্টাইলে বল, তবুও বল দোস্ত, চুপ থাকিস না। সৌভিকের ফিসফিসানিতে মুখ তুলে তাকালো মাহাতিম। সৌভিক মাহাতিমের দিকে দৃষ্টি রেখে আবার ইশারায় তাগাদা দিয়ে ফেলল। মাহাতিম কিছুক্ষণ নীরব থেকে চোখের ইশারায় গিটারটা পাস করতে বলল। সৌভিক একটা প্রাপ্তির হাসি দিয়ে সিয়ামের কোল থেকে গিটারটা নিয়ে মাহাতিমের হাতে দিল। মাহাতিম কালো গিটারটার কোলে রেখে সোনালি তারে আঙ্গুল বসিয়ে টুং করে একটা শব্দ করল। সেই ছোট্ট শব্দের কৌতূহলে সবাই নিজেদের আড্ডা থামিয়ে মাহাতিমের দিকে দৃষ্টি আকর্ষণ করে তাকালো। মাহাতিম তখন মাথা নিচু করে গিটারের দিকে নিষ্পলক তাকিয়ে আছে। আজ বহু বছর পর গিটারের তারে আঙ্গুল রেখেছে। আগের মতো সুর তুলতে পারবে কিনা সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। তবুও সাহস করে আবারও গিটারের তারে টুং করে শব্দ করল, কিন্তু মনের ভেতর থেকে জোর আসছে না একদম। যে আঙ্গুল দিয়ে পিস্তল রাইফেলের ট্রিগার চাপে, সেই আঙ্গুল এখন গিটারের তারে খুবই অযোগ্য হয়ে উঠেছে। চর্চাহীন আঙ্গুলগুলো আবারও সাহস দেখিয়ে তারের মাঝে চালাতে লাগলো। টুং টুং করে শব্দ তুলে একসময় আসল সুরটা ধরে ফেলল। চোখ দুটো বন্ধ করে গলা খানিকটা ভিজিয়ে নিল। মৃদু কেশে ঠিক করলো শুষ্ক হয়ে আসা গলাটা। সবার মধ্যে প্রচণ্ড উৎকণ্ঠা কাজ করছে মাহাতিমের জন্য। মাহাতিম আজ যেই রূপটা দেখাচ্ছে, সেটা শুধু 3 বন্ধু সিয়াম, সৌভিক, তোফ দেখেছে। ভাই বোনরা দেখার সুযোগ পায়নি। নিরিবিলি পরিবেশটা গিটারের সুরে মুচরিত হলে মাহাতিম আস্তে আস্তে গানের সুর তুলল। কাঙ্ক্ষিত গানটার শব্দতালে একে একে পিয়ানো বেজে উঠল। বাঁশির নরম সুর চলতে থাকলো। মাউথ অর্গানের শব্দ তুলল সিয়াম, তোফ, শামিক। সবাই বাধ্য হলো চোখ বন্ধ করে গানের মাঝে ডুবে যেতে। নিমিষে আবদ্ধ হয়ে যায় গানের সুরে। তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবুও অল্পেই হারাচ্ছি আবার। তাকে ছোবো ছোবো ভাবছি,
আর ছুঁয়েই পালাচ্ছি, তবুও তাকে ছুঁতে যাচ্ছি আবার। গানের গলাটার সুরের জন্য থামলো। গিটারের আওয়াজের পাশাপাশি মাউথ অর্গানের নিপুণ সুরে জমে উঠল প্রকৃতি। সবার চোখে বন্ধক হলেও মেহিনুর চোখ খুলে তাকালো। আগুনের হলুদ বর্ণের আলোতে মাহাতিমের দিকে দৃষ্টি থামলো। মাহাতিম গিটার চালানোর অবস্থা যে ওর দিকে তাকিয়ে থাকবে সেটা চিন্তা করতে পারেনি মেহিনুর। মাহাতিম ওর দিকে তাকিয়ে আবারও নিজের গলা মিলিয়ে গাইতে থাকলো। গানের লাইনগুলো যেন মেহিনুরকে কাছে আসার জন্য ব্যক্ত করছিল। অভিমান পিছু নাম, তাকে পিছু ফেরাও, তার কানে না যায় পিছু ডাক আমার। মুখ বুঝেই তাকে ডাকছি আবার, তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবুও অল্পেই হারাচ্ছি আবার। মাহাতিম চোখ বন্ধ অবস্থায় গানের শেষ লাইনটা উচ্চারণ করলো। গানের শেষে সুরের তালটা ফিনিশিং দিতেই চোখ খুলে যেই ওর দিকে তাকালো, মেহিনুর সম্পূর্ণ বিমোহিত দৃষ্টিতে স্বীকারোক্তি সূচকের হাসি দিল। সেই হাসির দিকে তাকিয়ে আবারও স্থির জ্ঞান ভুলে গেল মাহাতিম। গিটারের তারে ভুলবশত জোরে আঙ্গুল চালাতেই আচমকা আঙ্গুল কেটে ফেলল। অস্পষ্ট শব্দে ছোট্ট একটা আর্তনাদ করে উঠল। সবাই চমকে গিয়ে চোখ খুলল। বাজনা আকস্মিকভাবে থেমে গেল। মাহাতিম কাটা আঙ্গুলের কাটার স্থানে তাকিয়ে দেখল টপ টপ করে রক্ত ঝরছে। রক্তে হাত লাল হয়ে যাচ্ছে। সবাই চিন্তায় বেকুল হয়ে উঠলে মাহাতিম সবাইকে শান্ত হতে বলে। কেউ ওর কথা শোনে না। বাধ্য হয়ে সবাইকে সাংঘাতিক ধমক দেয় মাহাতিম। ওর ধমকে সবাই চুপ হয়ে গেলে শুধু সাবির রিসোর্টের দিকে চলে যায়। বাকিরা আগের জায়গায় বসে থাকলে মাহাতিম ওদের গ্রিল প্রস্তুত করার জন্য কাজে লাগতে বলে। এদিকে কাটা আঙ্গুলটা অন্য হাতে শক্ত করে চেপে আছে মাহাতিম। গিটারের তারে এক ফলি চামড়া আলগা হয়ে কেটেছে। হঠাৎ সামনের দিকে চোখ তুলে তাকালে আর ছোট্ট মানুষটার মুখে হাসি দেখতে পেল না মাহাতিম। সে এখন বিষণ্ণ মুখে মাহাতিমের দিকে তাকিয়ে আছে। আশেপাশে যদি শাহনাজরা না থাকতো তাহলে মাহাতিম ঠিকই ওর কাছে যেয়ে বলতো, কিছুই হয়নি, ঠিক আছি। মাহাতিম ওর দিকে ইশারায় কিছু বলবে ভেবেছিল, কিন্তু তার আগে মেহিনুর সেখান থেকে উঠে দাঁড়ালো। সবার উদ্দেশ্যে বলল, আমার প্রচুর মাথা ব্যথা উঠেছে, আমি একটু ঘুমাতে চাই। আপনারা সবাই এখানে মজা করুন, দয়া করে আমার জন্য আনন্দের পরিবেশটা নষ্ট করবেন না। আমি তো এমনি এসব পছন্দ করি না, তাই একটু বিশ্রাম চাচ্ছি। আমি তাহলে যাই। মেহনুরের কথায় মাহাতিম কিছু বলার আগেই নীতি চট করে বলল, যদি খুব মাথা ব্যথা থাকে তাহলে রুমে যেয়ে ঘুমিয়ে পড়ো মেহিনুর, জেগে থেকো না। আমাদের আসতে হয়তো দেরি হতে পারে, যদি কিছুর প্রয়োজন হয় আমাদের কাছে ওয়েটার পাঠিয়ে দিও। মেহিনুর সায় জানিয়ে চুপচাপ চলে গেল। পিঠের উপর আঁচল টেনে রিসোর্টের নিয়ন বাতির রাস্তাটা দিয়ে রিসোর্টের ভেতর ঢুকলো। কারেন্টের লাইন ঠিক করা হয়েছে দেখে রিসোর্ট এখন কালকের মতো অন্ধকার না। মেহিনুর কটেজের সিঁড়িতে পা ফেলে ভেতরে ঢুকলে মনটা খচখচ করে উঠল। একটু দাঁড়িয়ে চারপাশে চোখ বুলিয়ে বারবার সমখানে দেখতে থাকলো। কেন জানি মনে হচ্ছে ওকে কেউ আড়ি পেতে দেখছে। মেহিনুর বিষয়টা পাত্তা না দিলেও মন কেমন খটমট করছে। গতরাতে রুমের বাইরে জুতার যে ছাপ দেখেছিল সেটা নিয়ে সন্দেহ লাগছে। ছাপটা কি আদৌ মাহাতিমের? মাহাতিম যদি হয়েই থাকে তাহলে রুমের বাইরে কি করতে আসবে? এসব চিন্তায় মশগুল হয়ে মেহিনুর অন্ধকার রুমের লাইট জ্বালালো। আর ঠিক তখনই চোখের সামনে ভেসে উঠল বীভৎস রুমের অবস্থা। বিকেলের দিকে পুরো রুম গোছালো অবস্থা ছিল, সেই রুম এখন লণ্ডভণ্ড হয়ে আছে। বিছানার চাদর উল্টিয়ে ফ্লোরে ফেলে দিয়েছে, বালিশগুলো পড়ে আছে নানা দিকে। টেবিলের উপর উপন্যাসের বইগুলো এলোমেলো করে রাখা হয়েছে, কিছু বই ফ্লোরেরও পড়ে আছে। মেহিনুর রুমের এমন ভয়ানক অবস্থা দেখে চরম বিস্ময় থবনে গেল। বিস্ময় আঁখি দুটো বড় বড় হয়ে উঠলে হঠাৎ থপথপ করে পায়ের আওয়াজ পেল। ক্ষীণতা থেকে তীব্র হচ্ছে এগিয়ে আসার আওয়াজটা। মেহিনুর ভয়ের আক্রোশে মুখ বুজে রইলে হঠাৎ চারধার ঘুটঘুটে অন্ধকার করে কারেন্ট চলে গেল। অমাবস্যার রাতের মতো অন্ধকার হয়ে গেল রুমের ভেতরটা। মেহিনুর ভয়ের চোটে বুবু বলে চেঁচিয়ে উঠল, কিন্তু কেউ বুবু ডাকের সাড়া দিল না।
মেহনুর রুম থেকে বেরোনোর জন্য দ্রুত পিছু ফিরে তাকালো। ক্যাচ করে আপনা আপনি দরজা বন্ধ হয়ে গেল। বাইরের আলোটুকু আর থাকলো না। নিকষ কালো বিভৎস অন্ধকারে মেহনুর কিছুই দেখতে না পেয়ে বন্ধ দরজা খুলতে গেল, কিন্তু ছিটকিনের কাছে আর যেতে পারল না। ছিটকিনের কাছে পৌঁছানোর পূর্বে আঁচলটা পেছন থেকে শক্তভাবে টান অনুভব করলো। মেহনুর চেষ্টা করেও ছিটকিনি খুলতে পারল না। উল্টো আঁচলের জন্য টান খেয়ে পিছনের দিকে পিছাতে লাগলো। ভয়ে যেন শ্বাসনালী রোধ হওয়া উপক্রম। এদিকে আতঙ্কের জন্য কণ্ঠনালী জীর্ণ হয়ে গুঙ্গানের মতো আওয়াজ বের হচ্ছিল। তবুও সেই আওয়াজ বাইরে গেলেও শোনার কেউ ছিল না। সৌভিক বিফের জন্য লক্ষ্য করলো টমেটো সসের বোতল শেষ হয়ে গেছে, অথচ এদিকে প্রচুর সস লাগবে। সৌভিক অবশিষ্ট সসগুলো বলে ঢালতে জোর গলায় বলল, গাইস, আমার দিকে টমেটো সস শর্ট, কেউ আমার রুম থেকে সসের বোতল দুটো এনে দে। সৌভিকের কথাটা তীব্র সাউন্ড বক্সের জন্য কারোর কানে গেল না। এদিকে মাহাতিম চুপচাপ গুড়ির উপর ব্যান্ডেজ লাগিয়ে বসে আছে। মেহিনুর যে উদাস হয়ে চলে গেছে ব্যাপারটা একটু সহ্য হচ্ছে না ওর। হঠাৎ কী ভেবে যেন রিসোর্ট যাওয়ার রাস্তার চোখ গেল। সাথে সাথে কপালে অনেকগুলো ভাঁজ পড়ে চিন্তিত হয়ে উঠল। এই রাস্তা এমন অন্ধকার কেন? মানে কি, কারেন্ট কি চলে গেছে, নাকি রিসোর্টের লাইনে কোনো সমস্যা হয়েছে? মাহাতিম চিন্তার রোশানলে ফেসে যেতেই চট করে গুড়ি থেকে উঠল। সৌভিক সামনে সসের জন্য চেঁচিয়ে যাচ্ছে, মিউজিকের জন্য কেউই শুনল না। সৌভিক শেষমেশ বাধ্য হয়ে মাহাতিমের কাছে এসে দাঁড়ালো। ওর কানের কাছে সস আনার কথাটা বললে মাহাতিম তৎক্ষণাৎ রাজি হয়ে গেল। মাহাতিম সসের জন্য চলে গেলে সৌভিক ওর যাওয়ার দিকে তাকিয়ে হাসতে থাকলো। রিসোর্টের যাওয়ার জন্য যে মন আঁকুপাকু করছে সেটা সৌভিক ঠিকই বুঝে গেছে। মাহাতিম পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ লাইট জ্বালালো। অন্ধকার রাস্তায় আলো ফেলে রিসোর্টের গেট দিয়ে ঢুকলো। ভেতরের অবস্থা দেখে মনে মনে যা ভেবেছিল সেটাই হয়ে আছে। কোথাও কোনো আলো নেই, তার উপর অন্ধকার হয়ে আছে। মাহাতিমের মনে শুধু একটাই চিন্তা, মেহিনুর যেন সুস্থ সমেত থাকে। মনের মধ্যে কুর ডাকার মানে সে কিছুতেই বুঝতে পারছে না। মোবাইলের আলোর রাস্তা ধরে মাঠের কাছে আসতেই বুকটা ধক ধক করে লাফাতে লাগলো। মাহাতিম একবার দুইবার বারবার যে আওয়াজ শুনল সেগুলো একটাও চিনতে দেরি হলো না অন্ধকারে চিরে। মেহিনুর বলে চেঁচিয়ে উঠল মাহাতিম। দ্রুততার সাথে দৌড় লাগিয়ে অমনি রুমের দিকে ছুটল। কটেজের ভেতরে ঢুকে বন্ধ দরজার জোরে ধাক্কা মারল, কিন্তু ভেতরে থেকে আটকানো দেখে সেটা আর খুলল না। এদিকে মেহিনুরের কান্না অনবরত ভেসে আসছে রুমের ভেতর থেকে। অমন আওয়াজে মাহাতিম স্বাভাবিক স্থিরে থাকতে পারে না। অমনি লাথি দিতে থাকে বন্ধ দরজায়। শরীরের সমস্ত জোর দিয়ে সজোরে ধাক্কা মারলে ধড়াম করে দরজা খুলে যায়। চোখের সামনে কান্নায় হিচকি তুলতে থাকা মেহিনুর ঠোঁট উল্টে কাঁদছে। আঁচলটা তরুণের শক্ত হাতের মুঠোতে ৮০% এসে গেছে। মেহিনুর সেই আঁচলটুকু আটকানোর জন্য দু হাতে খামচে আছে। কান্নায় চোখ দুটো ফুলে লাল হয়ে উঠেছে। মাহাতিম স্থির হয়ে নির্বাকভাবে মেহিনুরের দিকে তাকিয়েছিল। বুক ভর্তি লম্বা লম্বা শ্বাস প্রশস্ত বুক ফুলিয়ে টানছিল। তরুণ মাহাতিমের মুখের অবস্থা দেখে অজান্তেই মুঠো ঢিলা করে আঁচল ছেড়ে দিল। হাতের মুঠো থেকে আঁচল সরে যেতে মেহনুর নিজের খামচানো হাতটা স্বাভাবিক করে ফেলল, কিন্তু হিচকি দুলে কমল না ওর। মাহাতিমের কপালের রগ দুটো যেভাবে ফুলে উঠেছে তরুণের আর বুঝতে বাকি রইল না। এখন তাণ্ডবিলার ঘুরতে যাচ্ছে। তরুণ গলা উঁচিয়ে বড় করে ঢোক গিলল। এদিকে মাহাতিম দরজা ছিঁড়ে ধীর পায়ে রুমের ভেতরে ঢুকছিল। তরুণের দিকে শক্ত দৃষ্টিতে তাকিয়ে কোমরের দিকে হাত নামালো। তরুণ এবার একটা ঢোক গিলে দেখলো মাহাতিম বেল্ট খুলে ফেলেছে। কোমর থেকে বেল্টটা খুলে বাম হাতের খুব কায়দায় করে পেঁচাচ্ছে। তরুণের পা পিছিয়ে পেছনের দিকে চলে গেলে মাহাতিম ওকে এক চুল ছাড় দেয় না। বাম হাতের বেল্টটা সম্পূর্ণ পেঁচিয়ে ডান হাতের আঙুলগুলো কটকট করে ফুটিয়ে নিল। তরুণের একদম কাছাকাছি যেতে রুম কাঁপিয়ে হুলস্থুল চিৎকার শুরু হলো। মেহনুরের চেয়ে 1000 গুণ তীব্রতায় চিল্লাতে থাকলো তরুণ। মাহাতিমের হাতে প্রতিটি বেল্টের আঘাতে খেয়ে ছিলা মুরগির মতো ফ্লোরে গড়াগড়ি খেতে লাগলো সে।
সিয়ামও সঙ্গে সঙ্গে দৌড়ে এসে মাহাতিমের কীর্তিকলাপ দেখতে তাড়াতাড়ি দুজন ওকে বহু কষ্টে থামালো। মাহাতিমের পেছন থেকে ঝাপটে ধরল সিয়াম আর হাত থেকে বেলটা নিয়ে নিল সৌভিক। সৌভিক আর সিয়াম অনেক চেষ্টার পরিস্থিতি ঠান্ডা করে সবাইকে ডেকে আনলো। তরুণের অবস্থা কঠিন, ব্যবস্থা নেওয়ার জন্য মাহাতিমকে বুঝিয়ে দিল। মাহাতিম কিছু সময় পর শান্ত হলে সবার আগে ম্যানেজার এবং তিনজন সাঙ্গপাঙ্গদের ধরল। এই তরুণ এখানে কিভাবে এলো সেটা সবিস্তারে ব্যাখ্যা দিতে বলল। এদিকে শাহনাজ এসে পায়ের জুতা খুলে দুগালে ঠাস ঠাস করে মারল। মার খাওয়া তরুণ ফ্লোরে গঙ্গানি দিয়ে চোখ বন্ধ করলো, কিন্তু সম্পূর্ণরূপে চেতনা হারালো না। মেহনুরের অবস্থা কাঁদতে কাঁদতে খুবই নাজেহাল হয়ে গেলে মাহাতিম শাহনাজের সামলানোর জন্য বলল। নিজের রুমের থেকে বেরিয়ে গিয়ে তরুণের পাশাপাশি ম্যানেজারের ব্যবস্থা করলো। ম্যানেজারকে ওয়েটারের সামনেই পরপর দুটো কড়া হাতে চড় মারল, কিন্তু ম্যানেজার উল্টো টাকার গরম দেখালে মাহাতিম লোকটার দিকে 2 মিনিট তাকিয়ে থেকে দুম করে ডান চোয়ালে বরাবর ঘুষি মারল। ম্যানেজার পেছনে ছিটকে অশ্রাব্য ভাষায় গালাগাল করতে থাকলে তো দ্রুত মাহাতিমকে বাধা দিয়ে বলল, এখানে কিছু করিস না বস, এখানে আমরা একা না, শাহনাজরা আছে, ওরা জানতে পারলে ভয় পেতে পারে, আপাতত একটু ঠান্ডা। কথাটার মাঝখানে হাঁপাতে হাঁপাতে এলো শাহনাজ। হাঁপানোর সুরে যত তাড়াতাড়ি সম্ভব তত দ্রুততার সাথে বলল, মেহনুর সাবার রুমে দরজা আটকে দিয়েছে, কারোর কথাই তো ও শুনছে না, সবাই ওকে দরজা খোলার জন্য অনুনয় করছে, কিন্তু কাজ হচ্ছে না। মাহাতি ম্যানেজারের ব্যাপারটা সৌভিকের হাতে দিয়ে নিজে মেহনুরের পরিস্থিতি দেখতে গেল। ম্যানেজারের সাঙ্গ থেকে এক্সট্রা চাবি নিয়ে গেল। এই তরুণ নামক আগাছার বাচ্চাটাকে কুটি কুটি করতে পারলে ভালো হতো। মাহাতিম দরজার বাইরে থেকে সবাইকে সরিয়ে চাবি ঘুরিয়ে নব খুলে ফেলল। সবাইকে নিজ নিজ রুমে পাঠানোর জন্য নীতির হাতটা চাপ দিয়ে ইশারা বোঝালো। অমনি নীতি সবাইকে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য কটেজ থেকে বাইরে গেল। এদিকে মাহাতিম ভেতরে ঢুকে আগে 2বার নক করে বলল, মেহনুর, আমি কি রুমে আসতে পারি? এখানে তরুণ নেই, আমি তরুণের জায়গা মতো পাঠানোর ব্যবস্থা করে দিয়েছি। মেহনুর, তুমি কি শুনতে পাচ্ছ? ভেতর থেকে কান্নার আওয়াজ ছাড়া আর কোনো শব্দ এলো না। মাহাতিম বাধ্য হয়ে দরজা খুলে ভেতরে ঢুকে এলো। রিসোর্ট এখন আলোকিত হয়ে গেলেও মেহনুর ইচ্ছে করে রুমের লাইট নিভিয়ে রেখেছে। মাহাতিম দরজাটা ঠেলে দিয়ে মেহনুরের কাছে আসছে। খোলা জানালা দিয়ে যতটুকু নিয়ন বাতির আলো আসছে তাতে মেহনুরের অবস্থা ভালোই বোঝা যাচ্ছে। মেহনুর ফ্লোরে বসে বিছানায় মুখ লুকিয়ে কাঁদছে। পিঠটা দরজার দিকে থাকায় মাহাতিম ওর পিছন দিকটাই দেখতে পাচ্ছে। মাহাতিম ধীরে ধীরে ওর কাছে এসে ফ্লোরে বসে পড়ল। মেহনুরের দিকে তাকিয়ে মাহাতিম ছোট্ট নিঃশ্বাস ছাড়ল। নিচু সুরে বলে উঠল, মেহনুর, ওকে শাস্তি দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছি, তুমি কি এখন শান্ত হবে? মেহনুর এবারও কোনো জবাব দিল না। মাহাতিম আরও কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ ওর দিকে বলে উঠল, শয়তানটা কোথায় ব্যথা দিয়েছে মেহনুর? মাহাতিম প্রশ্নটা ছুড়ে প্রচণ্ড হতবিহ্বল অনুভব করছিল। নিরাপত্তার জন্য যেই ওয়াদাটা হান্নান শেখের কাছে করেছিল সেই ওয়াদা প্রায় ভেঙেই গেল। মাহাতিম অপরাধী মুখে মাথা নিচু করে বসে থাকলে হঠাৎ মেহনুর বিছানা থেকে মুখ না তুলে পিঠের পিছন থেকে চুল সরিয়ে দিল। সবগুলো চুল বামে টেনে আনতেই পিঠ থেকে কেশ রাশি সরে গেল। মাহাতিম তখনই দেখতে পেল পিঠের দিকে দুটো ফিতার গেরো খুলে এসেছে। ফর্সা পিঠটা কয়েকটা জায়গায় নখের দাগ লেগেছে। মাহাতিম কি বলবে কিছুই মুখে বলতে পারছিল না। এতটা অসহায়, এতটা ধিক্কার আগে কখনো নিজের উপর আসেনি। আজ যতটা নিজের উপর হচ্ছে। মাহাতিম নিজেকে সামলানোর মাত্রা কমিয়ে দিয়ে মেহনুরের পিঠের দিকে এগিয়ে আসে। কান্নার জন্য এখনো পিঠটা ক্রমান্বয়ে কাঁপছে ওর। মাহাতিম হাত দুটো ফিতা বাঁধার জন্য এগিয়ে নিল। আলগা হয়ে আসা ফিতা দুটো আগের মতো বেঁধে দিতেই ওর কাঁধ ধরে নিজের দিকে মুখ ঘুরালো। মেহনুরের কান্নারত মুখটা দেখার জন্য মাহাতিম থুতনি তুলে ওর মুখের দিকে ধরল। গালে দুটো হাত রেখে মুখ কিছুটা কাছে নিয়ে বলল, আমার জবাবটা দিয়ে দাও মেহনুর, আমার হাতে বেশি সময় নেই। তোমার একটা উত্তরের জন্য আমার সব কিছু থেমে আছে। আমাকে প্রচুর সাফার করাচ্ছ তুমি। আমি কিভাবে শক্ত হয়ে আছি তোমার সে সম্বন্ধে ধারণাও নেই। মেহনুরের টলটল চোখ দুটো থেকে থেমে থেমে পানি পড়ছে, কিন্তু জবাব দেওয়ার মতো কোনো ভাবভঙ্গি দেখা যাচ্ছে না। মাহাতিম আবার তাড়না দিয়ে মেহনুরকে জোর দেখিয়ে বলল,
আজকেও যদি চুপ থাকো আমাকে কোনোদিন খুঁজে পাবে না মেহিনুর আফরিন। যদি এটা ভাবো আমি পাগলা প্রেমিকের মতো তোমার পিছন ঘুরঘুর করতে চলে আসবো, তাহলে এটা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল ধারণা। আমি কোনোদিন পিছুছাড়া অতীতের দিকে তাকানোর মতো মানুষ না। আমি শুধু এতটুকু জানতে চাই, আমি কি চলে যাব? 2 মিনিটের ভেতর জবাব দিবে। আর যদি সময় নষ্ট করার ধান্দা করো তাহলে মাথায় এটা ঢুকিয়ে নাও, আমি আবেগের বেলায় আবেগ, কাজের বেলায় কাজ শুনতেই পছন্দ করি। আবেগের জায়গায় যদি কাজ দেখি, আই হ্যাভ নাথিং টু সে। সোজা এখন এখান থেকে চলে যাব। মাহাতির নিজের কথাগুলো শেষ করে অপেক্ষার প্রহর গুনতে থাকলো। এদিকে তীর তীর করে সময় চলে গেল, মেহিনুর কোনো কথা বলছিল না। মেহিনুরের চুপটি দেখে মাহাতিম ব্যর্থ চেষ্টায় ব্যথিত হচ্ছিল প্রচুর। মেহিনুরের দিকে তাকিয়ে থাকতে থাকতে ওর গাল থেকে হাত দুটো আলগা করে দিচ্ছিল সে। মাহাতিম মনে মনে সময়ের হিসাব গুনতেই 2 মিনিটের যখন শেষের দিকে পৌঁছে যাচ্ছিল, তখন মনের উপর পাথর চাপা দিয়ে চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলল। এদিকে মেহনুর জড়তার জন্য মুখ ফুটেও কিছু বলতে পারছে না। এই লোকটা কোনো চোখের চাহনি দেখে বুঝতে চাইছে না। মাহাতিম যখন শেষ 10 সেকেন্ডের ধীরে ধীরে হাত নামিয়ে নিচ্ছিল, তখনই মেহনুর পাগলের মতো ডানে বামে মাথা নাড়াতে নাড়াতে বলে উঠল, যাবেন না, আপনি যাবেন না, যাবেন না। উন্মাদের মতো কথাটুকু বলতেই মাহাতিমের হাত দুটো গাল থেকে সরিয়ে নিল। নিজের কোমল হাত দুটো মাঝে শক্ত করে আঁকড়ে ধরল। কথা নিচু করে কেঁদে দিয়ে আবার বলে উঠল, যাবেন না, আপনি কোথাও যাবেন না। আপনার জায়গায় কেউ নিতে পারবে না, অন্য কেউ আসতে পারবে না, আপনি যাবেন না। মাহাতিমের হাত দুটো মুঠোয় পড়ে হাউমাউ করে কাঁদছিল মেহিনুর। চোখের কোল থেকে টলটল করে অশ্রু বিসর্জন হচ্ছিল তখন। মাহাতিম তার কাঙ্ক্ষিত উত্তর পেয়ে নীরব হয়ে আছে। চোখের সামনে কান্নারত মেহিনুরের মুখটা দেখে মিশ্র অনুভূতির শিকার হচ্ছে। মাহাতিম নিজের হাত দুটো মেহিনুরের নরম হাতের বন্ধন থেকে সরিয়ে নিল। মেহিনুর তখন মাথা নিচু করে ফুপিয়ে কাঁদছিল। সেই কান্না ফিসফিস সুর রুমের চতুর্দিকে ছড়িয়ে পড়ছিল। মাহাতিম চুপচাপ ওর ডান হাতটা পরম উষ্ণতায় ধরল। সেই কোমল হাতটা ধীরে ধীরে নিজের ওষ্ঠজোড়ার কাছে এনে চোখ বন্ধ করে ছুঁয়ে দিল। হাতের তোলায় স্পর্শ পেয়ে হেলদোল হলো না মেহিনুরের, কান্নাও যেন কমল না ওর। মাহাতিম ওর অবস্থা দেখে ঠোঁট থেকে হাতটা সরিয়ে নিল। সেই চুমু খাওয়া হাতটা টেনে আনলো নিজের ডান কাঁধের উপর। মেহনুরের অশ্রুপূর্ণ মুখটার দিকে আরেকটু এগিয়ে যেতেই ওর হাতটা কাঁধ থেকে ঘাড়ের উপর রেখে দিল। মাহাতিম অন্য হাতটা এগিয়ে মেহনুরের নিচু করা মাথাটা ওঠানোর জন্য থুতনি উঁচিয়ে ধরল। থুতনি থেকে হাত সরিয়ে গলার দিকে নামালো ধীরে সুস্থে। গলার বাম দিকে কালো তিলটার উপর বৃদ্ধাঙ্গুল রেখে বাকি 4টে আঙ্গুল ঘাড়ের দিকে রেখে দিল। মেহিনুর তখন কান্না থামিয়ে অশ্রুনয়নে মাহাতিমের দিকে দৃষ্টি তুলে তাকালো। মাহাতিমের শান্ত গভীর চাহনির মাঝে পুরোপুরি আটকে গেল মেহিনুর। জানালা দিয়ে আসা বাইরের আলোটা সরাসরি মাহাতিমের উপর পড়েছিল। মেহিনুর এক দৃষ্টিতে মাহাতিমের দিকে তাকিয়ে থাকতে ওর অন্য হাতটা টেনে নিজের গালে চেপে ধরল মাহাতিম। মেহিনুরের দিকে আরেক ধাপ এগিয়ে কপালের সাথে কপাল ঠেকিয়ে দিল। আকস্মিক কাণ্ডে দুজনেই তখন চোখ বন্ধ করে ফেলল। মাহাতিম বুক ফুলিয়ে লম্বা নিঃশ্বাস ছাড়ছে, অপরদিকে মেহিনুর হিচকির জন্য মৃদু মৃদু কেঁপে উঠছে। বাইরের ঠান্ডা বাতাসে রুমটা ক্রমশ শীতল হচ্ছিল। গায়ে তখন পরশ লাগছিল হিম বাতাসের। রুমের ভেতরটা আবছা অন্ধকারে ঢেকে থাকলেও নিঃশ্বাস চলছিল বেগতির হারে। মাহাতিম গালটার উপর মেহিনুরের হাতটা আরও জোরে চেপে ধরল। আর্দ্র গলায় নরম ভঙ্গিতে বলল, জড়তা কাটানোর শুরু করো মেহিনুর, সামনে আমার ঠোঁটে চুমু খেতে হবে। এমন কথা শুনে প্রচণ্ড লজ্জায় কুঁকড়ে উঠল মেহিনুর। চোখ দুটো আরও ভেতরের দিকে কুঁচকে নিল। অশ্রু বিসর্জন আপাতত থমকে গেলেও মাহাতিমের কথায় প্রচণ্ড লজ্জা কাজ করছিল। মাহাতিম চোখ খুলে কপাল থেকে কপাল সরিয়ে নিল। মেহিনুর বদ্ধ চোখের দিকে অনিমেষ চাহনিতে তাকালো। কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস সুরে বলল, আদরে ঠোঁট দুটোর জন্য আনসারি অপেক্ষা করবে। কথাটুকু শেষ করতে মাহাতিম দ্রুত ওকে ছেড়ে দিল। ঘাড় থেকে হাত সরিয়ে নিজের গাল থেকেও হাত সরিয়ে নিল।
মেহনুর লজ্জায় যে চুপ মেরে আছে সেটা ভাবভঙ্গি দেখে বুঝতে বাকি রইল না মাহাতিমের। মেহনুর সম্পূর্ণরূপে ছাড়া পেয়ে চোখ খুলে তাকালো। অমনি দেখলো মাহাতিম ওর দিকে মিটিমিটি হাসছে। মেহনুর ও যুবকের মতো তাকিয়ে থাকলে মাহাতিম চুপচাপ উঠে দাঁড়ায়। মেহনুরকে দ্রুত ঘুমাতে বলে সেখান থেকে বেরিয়ে যায়। মেহনুর সেই আদেশ মতো আরও কিছুক্ষণ নিরিবিলি কাটিয়ে শাড়ি পাল্টে ঘুম দেয়। এদিকে মাহাতিম হাসিমুখে রুম থেকে বেরোলেও বাইরে এসে শক্ত হয়ে যায়। পকেট থেকে ফোন বের করে জরুরি ভিত্তিতে কাউকে কল দেয়। অপর পাশটা রিং বাজতেই হঠাৎ সেটা রিসিভ হয়। ওপাশ থেকে হ্যালো আওয়াজটা আসতেই মাহাতিম সংযোগ গলায় জবাব দেয়, রাত 10টার দিকে একটা মেইল পাঠাচ্ছি, আশা করব ভ্যাকেশনটা গ্রান্টেড হবে। মাহাতিমের কথা শুনে কয়েক মিনিট নীরব রইল। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছিল অপরপক্ষের কাছে ছুটিজনিত ব্যাপারটা একদমই সন্তোষজনক না। মাহাতিম সেটা আজ করতে পারলেও আগ বাড়িয়ে কিছু বলল না। কলের কাজটা শেষ করে সবাইকে আজকের ঘটনা ধামাচাপা দিতে বলল। আপাতত এই ঘটনাটা বাড়িতে না জানলেই ভালো হয়। মাহাতিম নিজে এই ব্যাপারটা নিয়ে হান্নান শেখের সাথে আলোচনায় বসবে। খুবই ঠান্ডা মস্তিষ্কে গুরুত্বভাবে হ্যান্ডেল করতে হবে। এই কথা শুনে শাহনাজ একটু যেন শান্ত হলো। মাহাতিমের উপর বিশ্বাস রেখে ভোরে ওঠার জন্য ঘুমাতে চলে গেল। ভোরে রওনা দেওয়ার জন্য শেষ মুহূর্তে প্রস্তুতি দেখালো মাহাতিম। মাইক্রো এবং জিপ দুটোই সমান তালে চেক দিয়ে রুমে এসে ঢুকলো। ঘামাক্ত শার্টের বোতাম খুলতে হঠাৎ সৌভিক এসে হাজির। সে ধীরগতিতে রুমে ঢুকে বিছানায় বসে বলল, ভাবি কি কনফার্ম? সৌভিকের কথায় স্বাভাবিক দৃষ্টিতে তাকালো মাহাতিম। ওর দিকে এক পলকের জন্য তাকিয়ে এরপর টি শার্ট পরার ব্যস্ত হলো। মাহাতিম কোনো উত্তর দিল না দেখে সৌভিক এবার চিন্তিত মুখে বলল, দোস্ত, মেহনুর কি রিজেক্ট করে দিছে? মাহাতিম টি শার্ট পরার পর প্যান্ট পাল্টে ট্রাউজার পরে নিল। তবুও কোনো জবাব দিল না। এদিকে মাহাতিমের নীরবতা দেখে সৌভিকের কৌতূহল কমছিল না। সৌভিক লাগাতার প্রশ্ন করতে থাকলে মাহাতিম গ্লাস নিয়ে সৌভিকের সামনে ধরল। স্বাভাবিক সুরে বলল, পানিটা খেয়ে গলাটা ভিজা। সৌভিক ওর অদ্ভুত কাণ্ড দেখে আশ্চর্য হয়ে গেল। কপালে কয়েকটা ভাঁজ ফেলে প্রশ্নাত্মক গলায় বলল, তুই কি আনসারটা দিবি? ওই মেয়ে তোকে কি বলেছে সেটা তুই বলবি? মাহাতিম আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলোতে আঙ্গুল চালালো। চুলগুলোকে পিছনে ঠেলতে সরল গলায় বলল, বাসর করতে পারবো না, ও এখনো ছোট। সৌভিক উত্তরটা শুনে কুচকানো ভ্রু নিয়ে ফ্লোরের দিকে তাকালো। মাহাতিমের কথাটা উল্টো বুঝে হা হুতাশ ভঙ্গিতে বলল, থাক দোস্ত, মন খারাপ করিস না, ওর মতো মেয়ে তোর লাগবেও না। তুই ওর চেয়ে অসহায়ের মতো কথাগুলো বলতে থাকলে হঠাৎ কথা থেমে গেল সৌভিকের। ফ্লোরের দিকে তাকিয়ে চোখ দুটো বিশাল বড় বড় করে চোয়াল ঝুলিয়ে ফেলল। তৎক্ষণাৎ সদ্বিত ফিরে পাওয়ার মতো চমকিত ভঙ্গিতে বলে উঠল, তু তু তুই কি বললি? সৌভিক প্রশ্নটা করতে যেয়ে তোতলামি করে ফেলল। মাহাতিম আয়না থেকে দৃষ্টি সরিয়ে সৌভিকের দিকে মুখ ঘুরালো, বা ভ্রুটা উঁচু করে সুরো চোখে বলল, তুই কি কানে কম শুনিস, না চোখে কম দেখিস? আমি এইমাত্র কি বলেছি সেটা তুই বুঝিসনি? মাহাতিমের তীক্ষ্ণ দৃষ্টি দেখে ভড়কে গেল সৌভিক। হড়বড় করে বিছানা থেকে উঠে মাহাতিমের একদম সামনে যেয়ে দাঁড়ালো। তুমুল উত্তেজিত হলে মানুষ যেমন কথা গুলিয়ে ফেলে, সৌভিকও তেমন কথা জড়িয়ে বলল, তার মানে ভাবি পটে গেছে? ভাবি রাজি হয়েছে? তোকে হ্যাঁ বলেছে? তোকে বিয়ে করবে তো? একসঙ্গে অনেকগুলো প্রশ্ন ছুড়ে সৌভিক জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। মাহাতিম কিছুক্ষণ কঠোর মুখে তাকিয়ে থাকতেই হঠাৎ মুখের ভাবভঙ্গি পরিবর্তন করলো। প্রাপ্তিসূচক হাসি দিয়ে সৌভিকের দুই কাঁধে হাত রাখলো। বুক ভর্তি জোরে একটা নিঃশ্বাস টেনে সেটা শব্দ করে ছাড়াতেই শান্ত গলায় বলল, বিয়েটা করতে হবে সৌভিক, ওকে ফেলে যেতে পারবো না। আজ যদি ও রাজি না হতো আমি কি করতাম জানি না, হয়তো বেপরোয়া হয়ে তুলে নিয়ে যেতাম। কিন্তু ও যেহেতু রাজি হয়ে গেছে, আমাকে দ্রুত বিয়েটা করতে হবে। বাড়িতে কালই আমি সব কথা খুলে বলবো, ওকে একা ছাড়া সম্ভব না। মাহাতিমের কথায় প্রচণ্ড রূপে খুশি হয়ে গেল সৌভিক। আজ মাহাতিমের মুখে যে হাসিটুকু দেখা যাচ্ছে সেটা কেবল মেহনুরের জন্যই সম্ভব হয়েছে। এই মেয়েটা ওর কাছে কিভাবে রাজি হয়েছে জানা নেই, কিন্তু বিয়েটা দ্রুত করা জরুরি। সৌভিক সব দিক বিবেচনা করে পরামর্শ হিসেবে বলল,
দোস্ত, বিয়ের প্রস্তাবটা তুলিস না। হান্নান নানা এই ব্যাপারে ডাউট করতে পারে। কথাটা আন্টির কাছে তুলে তারপর নানার কাছে পাঠিয়ে দিবি। আমার তো সুরাইয়ার জন্য টেনশন হচ্ছে। এই মেয়েটা যদি বাড়িতে কথা লাগিয়ে দেয়। সৌভিকের কথায় মাহাতিম যেন চিন্তায় ডুব দিল। সৌভিকের কাঁধে হাতে সরিয়ে বিছানায় যেয়ে বসলো। সৌভিকও ওর পাশে বসে পড়লে মাহাতিম চিন্তিত মুখে বলল, এই সুরাইয়া মেয়েটা খুব চতুর, ওকে সহজভাবে দেখলে চলবে না। সৌভিক কথাটার অর্থ আধা বুঝলো আধা বুঝলো না। কেন মাহাতিম এই কথাটা বলল সেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলল, তুই কি ওর ব্যাপারে গোপন কিছু জানতে পেরেছিস? সৌভিকের প্রশ্নে হ্যাঁ সূচক মাথা নাড়াল মাহাতিম। রানের উপর দু কোণে রেখে দুহাত মুষ্টিবদ্ধ করে গাঢ় গলায় বলল, ওর কাছে যে সিক্রেট ফোন আছে সেটা জানিস? ও যে রাতে ঘুমায় না টের পেয়েছিস? সুরাইয়া কত ভালো মানুষ সেটা ওর দাদা ভাইও জানে। যখন ক্লাস 5-এ পড়তো ডিসপেন্সারির দোকানের সাথে ভেগে গিয়েছিল। সেদিন বেশি দূর যেতে পারেনি। এর মধ্যে গ্রামের কিছু মানুষ এসে খবর দিলে হান্নান নানা যেয়ে নিয়ে আসে। এরপর থেকে মোল্লাবাড়ির মেয়েরা বাইরে যায় না। ওর জন্যই হান্নান নানা শাহনাজের সাথে কড়াকড়ি করে। আগে ওরা যখন ছোট ছিল সব কিছু স্বাভাবিকভাবেই চলত। মাহাতিমের কথা শুনে সৌভিক যেন আকাশ থেকে পড়ল। চরম বিস্ময় নিয়ে এক গাদা প্রশ্ন ছুড়ে বলল, তুই এসব তথ্য কোথা থেকে জোগাড় করলি? কিভাবে জানলি? কে জানালো? আর সুরাইয়ার ব্যাপারে এত বড় গোপন সত্য লুকানো আছে? আল্লাহ রে দোস্ত, এই সুরাইয়া ভয়ঙ্কর মাইয়া। মাহাতিম মুষ্টিবদ্ধ হাতটা থুতনির থেকে সরিয়ে সৌভিকের দিকে তাকালো। স্বাভাবিক ভঙ্গিতে সন্দেহ উদ্রেক করে বলল, শুধু এটাই না, শেফালি মামিরও কাহিনী আছে। আর শেফালি মামির জন্য বাড়ির মধ্যে কি কি হয়েছে সেটাও তোরা কিচ্ছু জানিস না। হান্নান নানা ভাই সবই আমাদের কাছে গোপন করে রেখেছে। ইভেন মাও এই ব্যাপারে জানে না। একটা জিনিস খেয়াল করেছিস কিনা জানি না, বাট মেহিনুর কিন্তু অন্য 10টা মেয়ের মতো নর্মাল না। মাহাতিমের কথায় হতবাক হয়ে গেল সৌভিক। এতদিন যে বাড়িতে মেহমান হিসেবে আশ্রিত ছিল, সে বাড়িতে কতখানি রহস্য লুকিয়ে আছে সেটা আসলেই কেউ জানতো না। কিন্তু মাহাতিমের কথা শুনে এতটুকু বিশ্বাস হলো। মাহাতিম এতদিন হাত পা গুটিয়ে বসে ছিল না। এখানে যেহেতু এসেছে, দিনের পর দিন থাকছে, তার মানে অনেক কিছুই ওর জানা হয়ে গেছে। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে মেহনুর 17 বছরের কিশোরী হওয়ার সত্ত্বেও আচরণ কিন্তু কিশোরীর সুলভ না। ওর আচরণে নীরব গুমর অন্তত শান্ত গুণ দেখা যায়। সেটা একটা কিশোরী মেয়ের মধ্যে থাকার কথা না। 17 বছর মানেই প্রাণবন্ত উল্লাসিত হাসিখুশি মেজাজের কিশোরী, যার আচরণে সম্পূর্ণরূপে চঞ্চলতার গুণ পরিদৃষ্ট হবে। এখানে যেহেতু উল্টো গুণ উল্টো আচরণ দেখা যাচ্ছে, তার মানে ওর জীবনে নিশ্চয়ই একটা রহস্য লুকিয়ে আছে। সৌভিকের কেন জানি মনে হলো মাহাতিম মেহেনুরের ব্যাপারে সবই জানে, আর সব কিছু জানার পরে ওর প্রতি মন বাড়াতে আগ্রহী হয়েছে। সৌভিকের নীরবতা দেখে মাহাতিম ওর মনের অবস্থা বুঝে গেল। কিন্তু কাল যেহেতু ড্রাইভিংয়ের জন্য ধকল পোহাতে হবে, তাই সৌভিককে রেস্টের জন্য পাঠিয়ে দিল। সৌভিক প্রথমে প্রশ্নোত্তর জানার জন্য উদগ্রীব হয়েছিল, কিন্তু পরক্ষণে মাহাতিমের কথা মতো সবগুলো ব্যাপার পড়ে শোনার জন্য অপেক্ষা করতে লাগলো। মাহাতিম ওকে বিদায় দিয়ে রুমের দরজা লাগিয়ে দিল। এদিকে সৌভিক বহু প্রশ্ন নিয়ে চিন্তা করতে করতে নিজের রুমের দিকে যাচ্ছিল। হঠাৎ পেছন থেকে কেউ ডাক উঠল আলতো সুরে, খুবই সতর্কভাবে। এমন গলায় সেটা ডাক দিল, সেই সুরটা কানে পৌঁছাতেই স্তম্ভের মতো স্তম্ভিত হয়ে গেল সৌভিক। মুখ দিয়ে কথা বলা তো দূরের কথা, সে সময় অনবরত ঢোক গিলতে লাগলো সে। মাথা কি পিছু ঘুরাবে, নাকি জবাব না দিয়ে হুড়মুড় করে ছুটে পালাবে? কি করলে এই মুহূর্তে ঠিক হয় সেটা নিয়ে ঘামতে লাগলো সৌভিক।